দ্বিরাষ্ট্রনীতি একমাত্র সমাধান, ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে বাইডেন। নেপালের পার্লামেন্ট বিলুপ্ত, নভেম্বরে নতুন নির্বাচন। ভারতে করোনায় একদিনের মৃত্যু ৪,১৯৪। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি নাহরিন মোস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র নীতিকে একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরছাড়া গাজাবাসী। জাতিসংঘের তত্ত্বাবধানে গাজায় পৌঁছাতে শুরু করেছে মানবিক সহায়তাও। টানা 11 দিনের ইসরায়েলি আগ্রাসন শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শুক্রবার। নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া গাজার অধিবাসীরা। সেখানকার বিধ্বস্ত চিত্র যেন ভয়াবহ কোনো সুনামিকেই স্মরণ করিয়ে দিচ্ছে। ইউনিসেফের হিসেবে হামাস নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 1 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শত শত ভবন। পাইপলাইনের জল সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত 8 লাখ মানুষ। ফিলিস্তিনের আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে 1800-র বেশি ভবন। মাত্র 11 দিনে ঘটে যাওয়া ক্ষতি সারাতে বছরের পর বছর লেগে যাবে বলে জানিয়েছে গাজায় কর্মরত রেড ক্রিসেন্ট। ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে অন্তত $10 মিলিয়ন দরকার হবে বলে ধারণা করছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। আগে থেকেই সেখানে ছড়িয়ে পড়েছিল মারণঘাতী করোনা ভাইরাস। গাজায় চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্যকর্মীর সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য $38 মিলিয়ন সহায়তা চেয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা। শুক্রবার সীমান্ত এলাকা কেরেম শালম খুলে দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় মানবিক সহায়তা বোঝাই ট্রাক পৌঁছতে শুরু করেছে। জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে সেখানে পৌঁছেছে মানবিক সহায়তার প্রথম চালান। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রনীতিকে একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তবে ইসরায়েলের প্রতি আবারও নিজের সমর্থন তুলে ধরে বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিয়ে তার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন ঘটবে না। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নেপালের পার্লামেন্ট বিলুপ্ত করে আগামী নভেম্বর মাসে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। দেশটিতে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ অবস্থার দিকে যাচ্ছে। এর মধ্যে পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণায় নতুন রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে। প্রেসিডেন্টের কার্যালয়ে বিবৃতিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও কিংবা বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেওবা কেউ শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভ বিলুপ্ত করে দিয়েছে। একই সঙ্গে আগামী 12 নভেম্বর প্রথম ধাপ এবং 19 নভেম্বর দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট এসব সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তার দপ্তর। এদিকে নেপালে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে 8,207 জন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। বিশ্ব করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 34,58,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 16,64,00,000 উপরে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে শনিবার দুপুর পর্যন্ত করোনা ভাইরাসের সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে 16,64,94,044 দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 34,58,111 জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তর সংখ্যা 3,63,398 জন। মৃত্যুর সংখ্যা 6,03,000 বেশি। আক্রান্তের দিক থেকে তৃতীয় আর মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন
59,76,165 জন। মৃত্যু হয়েছে 4,46,527 জনের। মৃত্যুর দিক দিয়ে চতুর্থ আর আক্রান্ত বিবেচনায় 15 নম্বরে থাকা মেক্সিকোতে আক্রান্তের সংখ্যা 23,92,744 জন আর মৃত্যু হয়েছে 2,21,256 জন। ভারতে করোনার দৈনিক সংক্রমণ শনিবারেও 2.5 লাখের কাছাকাছি, তবে দৈনিক মৃত্যু হয়েছে 4,000-এর উপরে। সক্রিয় রোগীর সংখ্যা 28 এপ্রিলের পর প্রথমবারের মতো 30 লাখের নিচে নেমেছে। গত 24 ঘন্টায় নতুন করে 2,57,299 জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট আক্রান্তের সংখ্যা 2,62,89,290। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2,95,525 জনের। করোনা 24 ঘন্টায় প্রাণ নিয়েছে 4,194 জনের। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ার সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত 2 সপ্তাহ ধরে কমতে থাকায় তা 37 লাখের থেকে কমে 29,23,400-তে নেমে এসেছে। সবশেষ 24 ঘন্টায় কমেছে 1 লাখের বেশি। বেশিরভাগ রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমতে থাকায় হাসপাতালগুলোর উপর চাপ কমছে। তবে তামিলনাড়ু, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গে বাড়ছে সক্রিয় রোগী। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা করোনার সংক্রমণ থেকে 85 থেকে 90% পর্যন্ত সুরক্ষা দিতে পারে। পাবলিক হেলথ ইংল্যান্ডের পিএইচির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে কত মানুষের মৃত্যু ও হাসপাতাল ভর্তি ঠেকানো গেছে তা বিশ্লেষণ করে এই জরিপ পরিচালনা করেছে পিএইচই। এর আগে শুধু প্রথম ডোজ টিকা নেওয়ার পর তার প্রভাব পরিচালনা করা হয়েছিল। এখন দেশটির বেশিরভাগ মানুষই 2 ডোজ টিকা নেওয়ার বাস্তব তথ্যের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা হচ্ছে। এর নাম দেয়া হয়েছে কোভিশিল্ড। পিএইচই বলেছে টিকাদানের কারণে ব্রিটেনে 60 বছরের বেশি বয়সীও 13,000 মানুষের মৃত্যু ঠেকানো গেছে। এছাড়া 70 থেকে 79 বছর বয়সী 1,600 এবং 80 বছর বা তার বেশি বয়সী 11,100 মানুষের মৃত্যু ঠেকানো গেছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত। সাইবার হামলা, এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরি। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে খারাপ আবহাওয়ার মধ্যে ল্যান্ড করার সময় চেষ্টা চালিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই বিমানটি ক্রু সহ অন্যান্য 10 কর্মকর্তাও নিহত হন। চলতি বছর জানুয়ারি মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু। সেনাপ্রধান নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মাহমুদ বুহারি। শুক্রবারের দুর্ঘটনার মাত্র 3 মাস আগে রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনী আরেকটি বিমান। তাতে নিহত হন বিমানটির 7 আরোহী। বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া। লাখ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য সহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বিমান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 2011 সালের 26 অগস্ট থেকে 3 ফেব্রুয়ারি 2021 এই সময়ের মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি হওয়ার পরেও তাদের সিস্টেম স্বাভাবিক কিছুই ঘটেনি।
তথ্য চুরি হওয়ার পর প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের 10 ঘন্টার ব্যবধানে আলাদা দুটি স্থানে ভূমিকম্প আঘাত এনেছে। এতে 2 জন নিহত, 22 জন আহত হয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত 10:15টার দিকে চীনের উত্তর পশ্চিম অঞ্চলে 6.1 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। এতে মুহূর্তের মধ্যেই কয়েকটি ভবন ধসে পড়ে। প্রাথমিকভাবে 2 জনের প্রাণহানি ও 22 জন আহত হওয়ার পাওয়া যায়। এরপর আজ ভোরে উত্তর পশ্চিমাঞ্চলীয় কিংঘাই প্রদেশে 7.3 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। সেখানেও কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাদুই জেলার ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে 2টি ভূমিকম্পস্থলে উদ্ধার ও ত্রাণ কর্মী পাঠানো হয়েছে। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দ্বিরাষ্ট্রনীতি একমাত্র সমাধান, ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে বাইডেন। নেপালে পার্লামেন্ট বিলুপ্ত, নভেম্বরের নতুন নির্বাচন। ভারতে করোনায় একদিনের মৃত্যু 4,194। সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত। সাইবার হামলা, এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরি। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ পেতে মোবাইলে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।